প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিসিএসসি কলেজের রসায়ন অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা কেমন আছো সবাই? ভালো আছো সবাই? ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি ভালো। আপনি কেমন আছেন? আজকে আমি আলোচনা করব ইথার নিয়ে। ইথার কি, ইথারের প্রস্তুতি, অ্যালকোহল, ফেনল এবং ইথারের রাসায়নিক সক্রিয়তা, ইথারের সংরক্ষণ পদ্ধতি, হ্যালোফর্ম বিক্রিয়া, এগুলো নিয়ে আমি পর্যায়ক্রমে আলোচনা করব। শুরুতেই ইথার। ইথার কাকে বলে? দ্বিধ্রুবী অক্সিজেন পরমাণুর বন্ধন দুটিতে একই বা ভিন্ন ধরনের দুটি অ্যালকাইল বা অ্যারাইল মূলক যুক্ত হয়ে যে যৌগ উৎপন্ন করে তাকে ইথার বলে। তোমরা একটু বোর্ড লক্ষ্য করো। দেখো, আমি তিনটা ইথার লিখলাম। এটা একটা ইথার, এই তিনটাই ইথার। ইথার কেন? একটা যৌগ ইথার কিভাবে বুঝবে? ইথারের মধ্যে এই দ্বিধ্রুবী অক্সিজেন পরমাণুটা থাকবে এবং এই দ্বিধ্রুবী অক্সিজেন পরমাণু, এই যে দুইটা বন্ধন, এই দুইটা বন্ধনের সাথে দুইটা অ্যালকাইল মূলক থাকবে অথবা অ্যারাইন মূলক থাকবে। দুইটা অ্যালকাইল মূলক অ্যারাইন মূলক একই হতে পারে, ভিন্ন হতে পারে। তোমরা লক্ষ্য করো, এই যে দ্বিধ্রুবী অক্সিজেন পরমাণু, আমরা এটাকে ইথারীয় মূলক বলি। এই ইথারীয় মূলকের একটা বন্ধনের সাথে এখানে একটা মিথাইল মূলক, আরেকটা বন্ধনের সাথে একটা ইথাইল মূলক। এটার নাম কি? মিথোক্সি ইথেন। একইভাবে এটার নাম মিথোক্সি মিথেন, এটার নাম ফিনোক্সি বেঞ্জিন। ইথারের নাম করে তোমাদেরকে আমি শুরুতেই পড়াইছিলাম। যাই হোক, তাহলে ইথার আবার বিভিন্ন ধরনের হয়। যেমন দেখো, এই ইথারের দুই পাশে দুইটা একই ধরনের অ্যালকাইল মূলক আছে, এটাকে বলে সরল ইথার। এই ইথারের এক পাশে মিথাইল মূলক, আরেক পাশে ইথাইল মূলক, এটাকে বলে মিশ্র ইথার। দুইটা ভিন্ন অ্যালকাইল মূলক যুক্ত আছে। আবার এখানে দুই পাশে দুইটা ফিনাইল মূলক আছে, অ্যারোমেটিক মূলক, এই জন্য এইটা হচ্ছে অ্যারোমেটিক ইথার। আর এই প্রথম দুইটা এলিফেটিক ইথার। ইথারের সাধারণ প্রস্তুতি, এর মধ্যে প্রথম দুইটা উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। উইলিয়ামসন ইথার সংশ্লেষণ কাকে বলে? অ্যালকোহলে দ্রবীভূত সোডিয়াম অ্যালকোঅক্সাইড বা পটাশিয়াম অ্যালকোঅক্সাইড এর সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় ইথার উৎপন্ন হবে। দেখো, এটার নাম হলো সোডিয়াম অ্যালকোঅক্সাইড, এখানে পটাশিয়াম অ্যালকোঅক্সাইড হলো হবে। এখানে এএলসি লিখলাম। এএলসি মানে কি? অ্যালকোহল, অর্থাৎ অ্যালকোহলের দ্রবীভূত অবস্থা থাকবে। অ্যালকোহলে দ্রবীভূত সোডিয়াম অ্যালকোঅক্সাইড। আর এটা কি? অ্যালকোহলে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইড। আমরা একটু উল্টো করে লিখলাম বিক্রিয়া বোঝানোর জন্য, এটা আসলে অ্যালকাইল হ্যালাইড। তাপ দিলে এখানের হ্যালোজেন আর এই সোডিয়াম মিলে সোডিয়াম হ্যালাইড হবে, আর এই অ্যালকাইল গ্রুপটা এখানে যুক্ত হয়ে যাবে। তাহলে কি দাঁড়াবে? এইটা হবে, এইটাই ইথার। এই আটটাকে মনে করলাম যে মিথাইল মূলক, তাহলে কি দাঁড়াবে? আমরা এই অ্যালকাইল হ্যালাইডটা মনে করলাম
মিথাইল আয়োডাইড। তাপ দিলে এই আয়োডিন আর সোডিয়াম মিলে সোডিয়াম আয়োডাইড হিসেবে আলাদা হয়ে যাবে আর মিথাইল গ্রুপটা এখানে যুক্ত হবে। তাইলে কি দাঁড়াবে? এই যৌগটা হবে, এটার নাম কি? মিথক্সিমিথেন। ইউপিক পদ্ধতিতে মিথক্সিমিথেন, সাধারণ পদ্ধতিতে ডাইমিথাইল ইথার। তাইলে আমরা বলতে পারি অ্যালকোহলে দ্রবীভূত সোডিয়াম মিথক্সাইডকে মিথাইল আয়োডাইডের সাথে যদি বিক্রিয়া করা হয় তাহলে মিথক্সিমিথেন বা ডাইমিথাইল ইথার উৎপন্ন হবে। এই দ্বিতীয় পদ্ধতিটা তোমরা লক্ষ্য করো, দেখো পরীক্ষাগারে অথবা বাণিজ্যিকভাবে ইথোক্সি ইথেন প্রস্তুত করা যাবে। তাহলে লক্ষ্য করো তোমরা যে এটা হলো ইথানল। এই অতিরিক্ত পরিমাণ ইথানলের মধ্যে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড সহ 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করি তাহলে ইথোক্সি ইথেন বা ডাই ইথাইল ইথার উৎপন্ন হবে। এই ক্ষেত্রে গাঢ় সালফিউরিক অ্যাসিডটা নিরোধক পদার্থ হিসেবে কাজ করে, অর্থাৎ এখানে 2 অণু ইথানল থেকে 1 অণু পানিকে বের করে ফেলে, ফলে ইথোক্সি ইথেন উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা 2 ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে কি হয় দেখো, প্রথমে ইথানল বাষ্পের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে। একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, দেখো প্রথম অবস্থায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথানল বাষ্প এর সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে। বিক্রিয়াটা কিভাবে হয়? এই এইচ আর ওএইচ মিলে এখনো পানি বের হয়ে যাবে আর এই বাইসালফেট আয়ন বা হাইড্রোজেন সালফেটটা এখানে যুক্ত হবে। তাহলে কি দাঁড়াবে? এটা হাইড্রোজেন সালফেট, এটা ইথাইল। তাহলে ইথাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন হয়, সাথে পানি, এখনো পানি উৎপন্ন হবে। দেখো পরের ধাপটা, এটা 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করতে হবে। 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অতিরিক্ত ইথানলের সাথে প্রথম ধাপে যে ইথাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন হয় তার সাথে বিক্রিয়া করে। বিক্রিয়াটা কিভাবে হয়? এক্ষেত্রে এই ইথানল থেকে একটা হাইড্রোজেন আর ইথাইল হাইড্রোজেন সালফেট থেকে এই হাইড্রোজেন সালফেট মিলে সালফিউরিক অ্যাসিডের অণু হবে আর এই ইথাইল গ্রুপটা এই অক্সিজেনের সাথে যুক্ত হবে। তাইলে কি হবে? ডাই ইথাইল ইথার বা ইথোক্সি ইথেন, আর এইচ আর ও এটা মিলে সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ সালফিউরিক অ্যাসিডটা প্রথমে বিক্রিয়া অংশগ্রহণ করে, পরে আবার এটা বের হয়ে যায়। অর্থাৎ নিরোধক, এই নিরোধকের কাজটাই এইটা। নিরোধক কিন্তু ওভারঅল গিয়ে নিজে অবিকৃত থেকে যায় প্রভাবকের মধ্যে। তাইলে এইভাবে আমরা পরীক্ষাগারে অথবা কি বাণিজ্যিকভাবে ইথোক্সি ইথেন বা ডাই ইথাইল ইথার প্রস্তুত করতে পারি। তোমাদের কি কোনো সমস্যা হয়? এই যে আমি ক্লাস নিচ্ছি, তোমাদের কি কোনো সমস্যা হচ্ছে বলো? না স্যার। আচ্ছা, তাহলে আমি এর পরে পড়ায় যাচ্ছি, সেটা তোমরা একটু বোর্ড লক্ষ্য করো। দেখো অ্যালকোহল ও ফেনল রাসায়নিকভাবে যথেষ্ট সক্রিয় হলো, ইথার সবচেয়ে কম সক্রিয় কেন? ইথারটাকে বলে নিষ্ক্রিয় দ্রাবক। এই জন্য অনেক বিক্রিয়ায় তোমরা দেখবে জৈব জৈব বিক্রিয়ায় ইথারকে ব্যবহার করা হয়, সক্রিয়তা কম, সহজে বিক্রিয়া করতে চায় না। কিন্তু অ্যালকোহল এবং ফেনল কিন্তু আবার বিক্রিয়া করে। কেন? কারণটা কি? আমরা সংকেতগুলো দেখি। অ্যালকোহলের ক্ষেত্রে আর ওএইচ, এটা
আমরা দেখি এটা ফেনল আর ইথার এটা হচ্ছে ইথার। আমরা যদি লক্ষ্য করি যে অ্যালকোহলের মধ্যে হাইড্রোক্সি মূলক আছে, ফেনলের মধ্যে হাইড্রোক্সি মূলক আছে। অ্যালকোহলের হাইড্রোক্সি মূলকটার মধ্যে এখানে হাইড্রোজেনের সাপেক্ষে অক্সিজেনের তড়িৎ বেশি হওয়ার কারণে এর মধ্যে আংশিক ঋণাত্মক চার্জ বিরাজ করে, এরপরে আংশিক ধনাত্মক চার্জ বিরাজ করে। একইভাবে এখানে ফেনলে আংশিক ঋণাত্মক চার্জ, আংশিক ধনাত্মক চার্জ। অর্থাৎ অ্যালকোহল এবং ফেনল হচ্ছে পোলার অণু। কেন পোলার অণু? হাইড্রোক্সি মূলক থাকার কারণে পোলার অণু। এবং এই পোলার অণু হওয়ার কারণে, অর্থাৎ হাইড্রোক্সি মূলকটা পোলার হওয়ার কারণে এই বন্ধনটা খুব সক্রিয় হয়, সহজে ভেঙে যায়, সহজে অন্য পদার্থের সাথে বিক্রিয়া করতে পারে। কিন্তু ইথারের ক্ষেত্রে কিন্তু আমরা এইরকম কোনো অক্সিজেন হাইড্রোজেন বন্ধন দেখি না। অর্থাৎ ইথার অণুর মধ্যে হাইড্রোক্সিল বন্ধন নেই। না থাকার কারণে এদের মধ্যে যে বন্ধনটা থাকে সেটা হলো কার্বন অক্সিজেন কার্বন। এই বন্ধনটা খুব দৃঢ় হয়, এটাকে বলে ইথারীয় বন্ধন। এই ইথারীয় বন্ধন খুব শক্তিশালী হয়, যার কারণে এরা সহজে অন্য পদার্থের সাথে বিক্রিয়া করে না। সমআণবিক ভর বিশিষ্ট অ্যালকোহলের স্ফুটনাঙ্ক ইথার এবং অ্যালকেন অপেক্ষা বেশি হয় কেন, ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন আছে। তাহলে অ্যালকোহলের স্ফুটনাঙ্কটা ইথার আর অ্যালকেন থেকে বেশি হয়, যদিও আণবিক ভর প্রায় সমান থাকে। এর কারণ কি? এর কারণটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি। তোমরা লক্ষ্য করো এইগুলো আমরা কি লিখলাম? অ্যালকোহলের অণু লিখলাম, একটু কায়দা করে লিখলাম। এখানে অ্যালকোহল অণুটা পোলার, এখানে এটা অক্সিজেনটা আংশিক ঋণাত্মক, হাইড্রোজেন আংশিক ধনাত্মক, এবং এদের ভিতরে দুর্বল হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়। অ্যালকোহলের অণুগুলোর ভিতরে হাইড্রোজেন অক্সিজেন বন্ধন অর্থাৎ হাইড্রোক্সি মূলক থাকার কারণে এরা পোলার অণু হিসেবে অবস্থান করে, এবং এরা পরস্পরের সাথে হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ। হাইড্রোজেন বন্ধন গঠন করার কতগুলো শর্ত আছে, যে পোলার অণু হইলে কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠন করে না, সেখানে ছোট্ট পরমাণু থাকতে হয়। অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, এই 3 ধরনের ছোট্ট পরমাণু থাকতে হয়, এবং এই ছোট্ট পরমাণুগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত থাকতে হয়। তাহলে কেবলমাত্র সেই যৌগগুলো পরস্পরের সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করে। যেহেতু অ্যালকোহলের অণুগুলো পরস্পরের সাথে সংযোজিত হয়ে হাইড্রোজেন বন্ধন গঠন করার মাধ্যমে অবস্থান করে, এই কারণে তাপ দিয়ে এদের অণুগুলোকে বিচ্ছিন্ন করার জন্য তুলনামূলকভাবে তাপ শক্তি বেশি প্রয়োজন। অর্থাৎ স্ফুটনাঙ্ক বেশি মানে কি? এদের অণুগুলোকে বিচ্ছিন্ন করে বাষ্পীভূত করতে শক্তি বেশি লাগে। বিচ্ছিন্ন করতে শক্তি কেন বেশি লাগে? কারণ এই হাইড্রোজেন বন্ধনগুলোকে ভাঙতে শক্তি লাগে, তাপ শক্তি বেশি লাগবে হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে অণুগুলোকে বিচ্ছিন্ন করলে। কারণ অণুগুলোকে বিচ্ছিন্ন করার পরেই তখন বাষ্পীভূত হবে। কিন্তু এই সমআণবিক ভরবিশিষ্ট ইথার বা অ্যালকেন, যেমন আমরা ইথেন মনে করতে পারি, এই যে অ্যালকেন, এদের ভিতরে কিন্তু এরকম অক্সিজেন হাইড্রোজেন বন্ধন নাই। অক্সিজেন হাইড্রোজেন বন্ধন না থাকার কারণে অ্যালকেন, ইথার এরা পরস্পরের সাথে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না। এদের মধ্যে থাকে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল বা দুর্বল ডাইপোল আকর্ষণ বল থাকে, একক অণু হিসেবে অবস্থান করে। আর একক অণু হিসেবে অবস্থান করার কারণেই এরা সহজেই বাষ্পীভূত হতে পারে। ঠিক আছে? এই কারণে এদের স্ফুটনাঙ্ক কম, অ্যালকোহলের স্ফুটনাঙ্ক বেশি হয়। দুইটা পরীক্ষার সাহায্যে অ্যালকোহল ইথারের মধ্যে পার্থক্য করা যায়। প্রথমত হচ্ছে PCl5 সহ পরীক্ষা, ফসফরাস পেন্টাক্লোরাইড সহ পরীক্ষা। আমরা যদি দুইটা টেস্ট টিউবের মধ্যে রাখা, একটার মধ্যে অ্যালকোহল আছে, আরেকটার মধ্যে ইথার আছে, আমরা যদি দুইটার ভিতরে ফসফরাস পেন্টাক্লোরাইড যোগ করি,
তাহলে যেটির ক্ষেত্রে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হবে এবং ওই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস অ্যামোনিয়া সিক্ত কার্বনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া সাদা ধোঁয়া উৎপন্ন করবে, সেটি হবে অ্যালকোহল। আর যেটির ক্ষেত্রে ফসফরাস পেন্টাক্লোরাইড যোগ করলে অ্যামোনিয়া সিক্ত কার্বনের সাথে কোনো ধোঁয়া উৎপন্ন করবে না, অর্থাৎ HCl গ্যাস উৎপন্ন করবে না, সেটি হচ্ছে ইথার। তোমরা বোর্ড লক্ষ্য করো, বিক্রিয়া দেখো। দেখো অ্যালকোহল আর ইথার, অ্যালকোহল ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল ক্লোরাইড, ফসফরাস অক্সিক্লোরাইড আর HCl গ্যাস উৎপন্ন করে। এই যে HCl গ্যাস উৎপন্ন হয় কিনা সেটা আমরা কিভাবে বুঝতে পারি? যদি অ্যামোনিয়া যুক্ত কাচদণ্ড যদি আমরা টেস্ট টিউবের মধ্যে ধরি, তাহলে অ্যামোনিয়া যুক্ত কাচদণ্ড থেকে অ্যামোনিয়া গ্যাস নির্গত হয়। সেই অ্যামোনিয়া গ্যাস আর HCl বিক্রিয়া করে অ্যামোনিয়া ক্লোরাইড সাদা ধোঁয়া উৎপন্ন হয়। যদি অ্যামোনিয়া ক্লোরাইড সাদা ধোঁয়া উৎপন্ন হয়, তখনই আমরা বুঝতে পারবো যৌগটা হচ্ছে অ্যালকোহল। আমরা কেন অ্যামোনিয়া যুক্ত কাচদণ্ড ব্যবহার করা হয়? কারণ এই HCl গ্যাসটা বর্ণহীন, আমরা বুঝতে পারি না HCl গ্যাস উৎপন্ন হলো কিনা। কিন্তু আমরা যদি অ্যামোনিয়া যুক্ত কাচদণ্ড ধরি, তখন দেখা যাবে যে ওই HCl গ্যাস অ্যামোনিয়ার সাথে মিলে অ্যামোনিয়া সাদা ধোঁয়া উৎপন্ন করে। কিন্তু ইথার যদি হয়, তখন ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল ক্লোরাইড উৎপন্ন করবে। এই দুইটা যৌগ ঠিকই থাকবে, কিন্তু একটা যৌগ কম হবে, অর্থাৎ HCl গ্যাসটা উৎপন্ন হবে না। যার কারণে অ্যামোনিয়া যুক্ত কাচদণ্ড ধরলেও কোনো পরিবর্তন দেখা যাবে না। এইটা একটা পরীক্ষা। আরেকটা পরীক্ষা আছে সোডিয়াম ধাতুর সাথে পরীক্ষা। এই পরীক্ষাগুলো আমি অন্য প্রসঙ্গ মানে তোমাদের বলছিলাম। দ্বিতীয় পরীক্ষাটা তোমরা বোর্ড লক্ষ্য করো। তাহলে সোডিয়াম সহ পরীক্ষাটা কি? সোডিয়াম ধাতু অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, এটা বুদবুদ আকারে দেখা যাবে। কিন্তু যদি ইথার হয়, কোনো বিক্রিয়া হবে না। তাহলে এই পরীক্ষার সাহায্যে আমরা অ্যালকোহল এবং ইথার মধ্যে পার্থক্য করতে পারি। আমরা এখন আলোচনা করব ইথারের সংরক্ষণ পদ্ধতি নিয়ে। ইথার যদি সূর্য আলোকের উপস্থিতিতে বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসে, তখন ইথারের সাথে অক্সিজেনের বিক্রিয়া হয়। বিক্রিয়া হয়ে ডাই ইথাইল পারক্সাইড তৈরি করে, এবং এই ডাই ইথাইল পারক্সাইডটা বিস্ফোরণধর্মী, বিষাক্ত এবং বিস্ফোরণধর্মী পদার্থ। এই কারণে ইথারকে সংরক্ষণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হয়। পরীক্ষাগারে কিভাবে ইথারকে সংরক্ষণ করা হয়? ইথারকে সরু মুখ বিশিষ্ট কালো রঙের অথবা বাদামি বর্ণের বোতলে সংরক্ষণ করতে হয়, এবং ওই বোতলটাকে কাগজ দ্বারা, কালো কাগজ দিয়ে মুড়িয়ে রাখা হয়।
কালো কাগজ দিয়ে বোতলের গাটা মুড়িয়ে রাখা হয় কেন? যাতে সূর্যের আলো প্রবেশ করতে না পারে। আর সরু মুখ বিশিষ্ট বোতলে রাখা হবে এবং বোতলের মুখ পূর্ণ করে সিলগালা অবস্থায় রাখা হবে যাতে অক্সিজেন প্রবেশ করতে না পারে। তাইলে এখন আমি দেখাবো যে বিক্রিয়াটা কি হয় আসলে, বাতাসের অক্সিজেন সমস্যা কিভাবে বিক্রিয়া হয়। তোমরা একটু বোর্ড লক্ষ্য করো, এটা হলো ইথার। এটা যদি বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আছে, এটা বাতাস থেকে আসবে, সূর্য আলো, তখন এখানে অক্সিজেন একটা এখানে ঢুকে যাবে, ডাই অ্যালকাইল ডাইঅ্যালকাইল পারক্সাইড। এই যে এটা হলো পারক্সাইড মূলক। এই ডাইঅ্যালকাইল পারক্সাইডটা এটা কি? এটা বিস্ফোরক। এই বিস্ফোরক পদার্থটা যাতে উৎপন্ন না হয় সেই জন্য ইথারকে খুব সতর্কভাবে সংরক্ষণ করতে হয়। এছাড়া ইথারকে যখন সংরক্ষণ করা হয় যাতে এই ডাইঅ্যালকাইল পারক্সাইড উৎপন্ন হতে না পারে, এই কারণে প্রস্তুতকৃত ইথারের সাথে অল্প পরিমাণে কিউপ্রাস অক্সাইড, অ্যালকোহল, প্যারা ডাইহাইড্রোক্সি বেনজিন ব্যবহার করা। প্যারা ডাইহাইড্রোক্সি বেনজিন কোনটা? তোমরা একটু বোর্ড লক্ষ্য করো, এই যে এটাকে হাইড্রোকুইননও বলা হয়। এগুলো মিশিয়ে রাখা হয় ইথারের সাথে, তাহলে আর ওই বিস্ফোরণধর্মী ডাই অ্যালকাইল পারক্সাইড যৌগটা উৎপন্ন হতে পারে না। পরীক্ষার প্রশ্ন আসে যে ইথারকে কেন কালো কাগজে মুড়িয়ে রাখা হয়, কালো কাগজে মুড়িয়ে বোতলের সংরক্ষণ করা হয়, এরকম প্রশ্ন বোর্ডে কিন্তু প্রশ্ন আসে। তোমরা বিগত বছর প্রশ্নগুলো দেখবে। হ্যালোফর্ম বিক্রিয়া, দেখো হ্যালোফর্ম বিক্রিয়াটা প্রদর্শন করবে CH3CO, এটাকে বলে মিথাইল কার্বনিল মূলক। এই মিথাইল কার্বনিল মূলকটার শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া বা হ্যালোফর্ম পরীক্ষা। এই মূলকটা যে সকল কার্বনিল যৌগ থাকবে, যেমন অ্যালডিহাইড ও কিটোনের ভিতরে এই মূলকটা থাকে, অথবা প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, এরা আবার জারিত হয়েও এই মূলকটা তৈরি করতে পারে। এদের সাথে যদি হ্যালোজেন এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের গাঢ় দ্রবণ ব্যবহার করে উত্তপ্ত করা হয়, 60 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিক্রিয়া করা হয়, তখন হ্যালোফর্ম তৈরি হয়, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি হয়, এবং এই বিক্রিয়াকেই হ্যালোফর্ম বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়ায় হ্যালোফর্ম তৈরি হয়। এই যৌগটার মধ্যে এই যে মিথাইল কার্বনিক মূলকটা আছে, এটা একটা কিটোন আমরা বুঝতে পারি। এটা হ্যালোজেন আর সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সাথে গাঢ় 60 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপ দিলে কি হবে? তাপ দিলে এই মূলকটা এইটা হ্যালোফর্মে পরিণত হবে, CH3। এটার নাম হলো হ্যালোফর্ম। আর এই অংশটা এই হ্যালোজেন দ্বারা জারিত হবে, জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবে। কার্বক্সিলিক অ্যাসিডটা আবার এই ক্ষারের সাথে সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বক্সিলেট উৎপন্ন করবে। তোমরা এইভাবে দেখতে পারবে RCOONA, এটা হলো সোডিয়াম কার্বক্সিলেট। সাথে উৎপন্ন হবে, যেমন এখানে সোডিয়াম আছে, এই হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হ্যালাইড হবে, আর ব্যালেন্স করে দেখা যাবে পানিও হবে। আমরা যদি একটা উদাহরণ দিতে চাই, নির্দিষ্ট উদাহরণ দেই, আমরা এই আটটাকে মনে করলাম যে CH3, তাহলে এখানেও কিন্তু আমরা এদিক দিয়ে যদি কল্পনা করি এই মূলকটা আছে, আবার এদিক দিয়ে কল্পনা করলো এই CH3CO মূলক। এই CH3CO মূলকটা থাকতে হবে। আমরা এবার আয়োডিন মনে করলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড সাথে 60 ডিগ্রি সেলসিয়াস আমাদের তাপ দিলে, এক্ষেত্রে ওই যে আমি বলছিলাম এই মিথাইল মূলকটা আয়োডিনের সাথে আয়োডোফর্ম তৈরি করবে, CH3, এটার নাম আয়োডোফর্ম।
আয়োডোফর্ম, এবং এটা কিন্তু হলুদ বর্ণের পদক্ষেপ হবে, হলুদ পদক্ষেপ তৈরি করবে। আর এই অংশটা জারিত হইয়া এটা কি হবে, ইথানোয়িক অ্যাসিড হবে। ইথানোয়িক অ্যাসিডটা আবার এই সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ইথানয়েড হয়ে যাবে, অর্থাৎ এরকম হবে প্লাস সোডিয়াম আয়োডাইড প্লাস পানি। তোমরা একটু লক্ষ্য করো, যদি হ্যালোজেন ব্যবহার করা হয় এই বিক্রিয়ায়, হ্যালোফর্ম বিক্রিয়া বলা হয়। যদি এই বিক্রিয়া আয়োডিন ব্যবহার করা হয়, এই বিক্রিয়াটাকে বলা হবে আয়োডোফর্ম বিক্রিয়া। তাহলে কেউ যদি হ্যালোফর্ম বিক্রিয়ার সংজ্ঞা জানে, পরীক্ষায় আয়োডোফর্ম বিক্রিয়ার সংজ্ঞা আসলেও পারা যায়। তো হ্যালোফর্ম বিক্রিয়া যেটা বলছিলাম যে মিথাইল কার্বন মূলক থাকতে হবে এবং সেটা অ্যালডিহাইড বা কিটোন হতে হবে। তোমরা একটু লক্ষ্য করো, যেমন CH3CO Cl, CH3CO NH2, CH3COOH। দেখো এই যে তিনটা যৌগ, এই তিনটা যৌগের মধ্যে কিন্তু এই CH3CO মূলকটা আছে, কিন্তু এরা হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে না, কারণ এরা কার্বনিক যৌগ না। কার্বনিক যৌগ না কেন? এই যে বন্ধনের সাথে এখানে হাইড্রোজেন থাকতে হবে অথবা অ্যালকাইল মূলক থাকতে হবে। যদি হাইড্রোজেন বা অ্যালকাইল মূলক থাকে তখনই আমরা বলি কার্বনিক যৌগ, অর্থাৎ তখন যৌগটা অ্যালডিহাইড বা কিটোন, অ্যালডিহাইড বা কিটোন হতে হবে। এটা কিন্তু অ্যালডিহাইডও না কিটোনও না, এটা অ্যাসাইল ক্লোরাইড, এটা অ্যাসিড অ্যামাইড, এটা অ্যাসিড। এই কারণে এরা হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে না। আর সবশেষে যেটা আমি একটু দ্রুত বলছি কারণ সময় শেষ পর্যায়ে, আমি গত ক্লাসে যেমন তোমাদের পড়াইছিলাম প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহলের মধ্যে কিভাবে পার্থক্য করা যায়, সেখানে বলছিলাম যে টারশিয়ারি অ্যালকোহলের মধ্যে লুকাস বিকারও যোগ করার সাথে সাথেই সাধারণ তাপমাত্রায় সাদা পদক্ষেপ পড়বে। সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে 5 থেকে 10 মিনিট পরেই সাধারণ তাপমাত্রায় সাদা পদক্ষেপ পড়ে, কিন্তু প্রাইমারি অ্যালকোহল সাধারণ তাপমাত্রায় কোনো বিক্রিয়া করে না। তাপ দিলে তৈলাক্ত স্তর বা তৈলাক্ত দ্রবণ তৈরি করে। কিন্তু প্রশ্ন জাগে যে কেন প্রাইমারি এবং প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে সাধারণত আমাদের বিক্রিয়া হয় না লুকাস বিক্রিয়ার সাথে, কেন সেকেন্ডারি টারশিয়ারির ক্ষেত্রে হয়? এটা একটু বুঝতে গেলে তোমাদেরকে সেই SN1 এবং SN2 বিক্রিয়া সম্পর্কে ধারণা লাগবে, যেটা আমি আগে পড়াইছিলাম তোমাদেরকে SN1। আমি এখন একটু, যেহেতু সময় কম, আমি মূল কথাটা, মূল বিক্রিয়াটা আমি একটু দেখা দিচ্ছি, তোমরা হাজারিনাগের বইতে পাবে। বোর্ড লক্ষ্য করো, দেখো এই সেকেন্ডারি অ্যালকোহলে এইটার মধ্যে আমরা যদি লুকাস বিকারক দিই, লুকাস বিকারকের ভিতরে আমরা জানি যে HCl-টা থাকে, এখানে HCl-টা বিক্রিয়া করে, দ্রুত বিক্রিয়া করে এখানে যে আমরা জানি 2 জোড়া নিঃসন্দেহ আছে, একটা প্রোটন এখানে যুক্ত হয়। এটাকে বলি প্রোটোনেটেড অ্যালকোহল, এটা নিউক্লিওফাইল, এটাকে বলে কি নিউক্লিওফাইল। এই প্রোটোনেটেড অ্যালকোহল যেটা হয়, এটা ধীরগতিতে এই মূলকটা বের হয়ে যায়, পানি হিসাবে বের হয়ে যায়। এটার নাম কি? সেকেন্ডারি কার্বনিয়াম আয়ন। আমি লিখলাম না সেকেন্ডারি কার্বনিয়াম উৎপন্ন। এই সেকেন্ডারি কার্বনিয়ামের সাথে পরবর্তীতে নিউক্লিওফাইল যেটা হয়, ক্লোরোফাইল, সেটা খুব দ্রুত বিক্রিয়া করে এবং দ্রুত বিক্রিয়া করে উৎপাদক তৈরি করে। এটাই সাধারণত কিছু দেখা যায়। এখানে এটা সেকেন্ডারি, আর এখানে যদি একটা মিথেন মূলক থাকে তখন হবে টারশিয়ারি। অর্থাৎ সেকেন্ডারি বা টারশিয়ারি, আমরা জানি যে আমি কার্বনিয়াম আয়ন তোমাদের পড়াইছিলাম যে সেকেন্ডারি এবং টারশিয়ারি কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব প্রাইমারির চেয়ে বেশি। আর যেহেতু
তার সবচেয়ে বেশি স্থায়িত্ব হলো টারশিয়ারি কার্বনিয়ামের। কেন? কারণ অ্যালকাইল মূলকের ধনাত্মক আবেশীয়তার মাধ্যমে ধনাত্মক চার্জটাকে প্রশমিত করে দেয়। যেহেতু সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রে লুকাস বিক্রিয়ার সাথে বিক্রিয়ায় প্রথম দিকে সেকেন্ডারি বা টারশিয়ারি কার্বনিয়াম আয়ন উৎপন্ন হয়, আর সেকেন্ডারি আর টারশিয়ারি কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব যেহেতু বেশি হয়, সেই কারণে কিন্তু এখানে SN1 বিক্রিয়া প্রদর্শন হয় এবং SN1 বিক্রিয়ার মেকানিজমের মাধ্যমে কিন্তু এই বিক্রিয়াটা সংঘটিত হতে পারে। কিন্তু যদি প্রাইমারি অ্যালকোহল ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে কিন্তু SN1 বিক্রিয়ার মেকানিজম অনুসরণ করেন না, SN2 বিক্রিয়ার মেকানিজম অনুসরণ করে, এবং সেই বিক্রিয়াটা তোমরা একটু লক্ষ্য করো। এটা একটা প্রাইমারি অ্যালকোহল। লুকাস বিকারকের HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে কি হয়, এই হাইড্রোজেনটা এখানে এসে নিঃসংযোগ ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে আগের মতোই প্রোটনেটেড অ্যালকোহল তৈরি করবে। এইটা পরবর্তীতে এখানে গিয়ে পার্থক্য হয়ে যায়। দেখো ওই যে নিউক্লিওফাইল যেটা ক্লোরাইড আয়ন, এটা কিভাবে বিক্রিয়া করে, আমরা এটাকে বলি আলফা কার্বন। আমি একটু এইটাকে একটু কায়দা করে লিখলাম বিক্রিয়া বোঝানোর জন্য। এই যে নিউক্লিওফাইল, এই নিউক্লিওফাইলটা এই আলফা কার্বনে আক্রমণ করে এবং তখন এই অণুটা পানি হিসাবে বের হয়ে যায়, এবং তখন কি হয়ে যায়, এই উৎপাদনটা পাওয়া যায়। তোমরা লক্ষ্য করো এইটার যে মেকানিজমটা, এটা কিন্তু ধীর গতিতে হয় এবং এটা কিন্তু SN2 মেকানিজম হয়। কারণ এই গতি নির্ধারক ধাপ, ধীর গতির যে ধাপটা, এটাকে বলি গতি নির্ধারক ধাপ। গতি নির্ধারক ধাপে যেহেতু দুইটা বিক্রিয়কের অণু জড়িত, এই কারণে এটা SN2 মেকানিজম ফলো করে। আর SN2 মেকানিজমটা যেহেতু এখানে এই ধাপটার উপরেই বিক্রিয়ার হারটা নির্ভর করছে এবং এটা খুব ধীরগতি সম্পন্ন, এই কারণে কিন্তু এই বিক্রিয়াটা সাধারণ তাপমাত্রায় সংঘটিত হয় না। অর্থাৎ লুকাস বিকারকের সাথে টারশিয়ারি এবং সেকেন্ডারি অ্যালকোহল সাধারণ তাপমাত্রায় বিক্রিয়া করলো, প্রাইমারি অ্যালকোহল বিক্রিয়া করে না। কেন? সেটা আমি ব্যাখ্যা করলাম। তোমরা একটু হাজারি নাগ স্যারের বইটা দেখবে, ওখানে এটা উত্তর দেয়া আছে, তাইলে তোমাদের সমস্যা হবে না। তোমাদের কি কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, আজকে সময় শেষ। আজকে তোমাদের একটা ইনফরমেশন দিই যে আজকে নিয়ে আমি 25তম ক্লাসটা আজকে নিলাম। 25টা লেকচারের ভিডিও সিরিয়ালি দেয়া আছে, ফেসবুক পেজ থেকে তোমরা দেখে নিবে যদি যাদের সমস্যা আছে। ঠিক আছে, ঠিক আছে, তোমাদের সুস্থতা কামনা করে আজকের অনলাইন ক্লাস আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, ধন্যবাদ।